বিএনপি রীতিমতো বুলেট প্রুফ গাড়ি কিনে রেখেছিল। তারেক রহমান চলে আসবেন তফসিল ঘোষণা হওয়া মাত্রই। অনেক বিশেষ আশাবাদী ব্যক্তিরা এমন কথাও বলছিলেন যে কেন তফসিল ঘোষণার পরে কেন আসতে হবে, এখন যেরকম নির্বাচনী হাওয়া বইছে তাতে তারেক রহমানের এখনই চলে আসা উচিত, এমনকি 7ই নভেম্বরে বা কেন তিনি আসছেন না। এমন একটা আমেজ যখন বিএনপির ভেতরে প্রবাহিত হচ্ছে, বিশেষভাবে সে কারণে যে জুলাই সনদটা বেশ পিআর পদ্ধতি নিয়ে চাপাচাপি ছাড়া তারা স্বাক্ষর করিয়ে ফেলতে পেরেছেন এবং ডক্টর ইউনূস শেষ পর্যন্ত সকলকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করে একে এক ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। বিএনপি ভেবেছেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে, বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত, এখন শুধুমাত্র তারেক রহমান নামবেন, নেমে ওই গাড়ি থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর গাড়িতে গিয়ে উঠবেন। এই যখন পরিস্থিতি, তখন বিএনপির সকল স্বপ্ন সাধ চুরমার হয়ে গেছে। আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে এক খসড়া ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়ার পর, যেখানে সেই বাস্তবায়ন আদেশে তিনি সরাসরি বলেছেন গণভোটের আয়োজন করা উচিত এবং তিনি সরাসরি বলেছেন যে জুলাই সনদের যত যত সংস্কার প্রস্তাব এগুলো নাকি পরবর্তী নির্বাচিত সংসদ যদি 270 দিনের মধ্যে সে সময় গঠিত সাংবিধানিক পরিষদের মাধ্যমে অনুমোদন না করে তাহলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ওগুলো সংবিধানে ঢুকে যাবে। বিএনপি কল্পনাও করে নাই যে জুলাই সনদকে শেষ পর্যন্ত সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিষয়টি, যে বিষয়টি ঘটেনি এই প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করতেই গেল না জুলাই সনদ, কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রীতিমতো জামায়াতে ইসলামীর এমন তর্ক দেখা গেল যে জামায়াতে ইসলামীকে প্রতারক বলছে জাতীয় নাগরিক পার্টি, আর জামায়াতে ইসলামী বলছে যে এনসিপি যেন তার বাপ মানে জামায়াতে ইসলামীকে ভুলে না যায়। এসব বচসার মধ্যে বিএনপি ভেবেছিল সে ঠিক জায়গায় আছে এবং নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনই পরবর্তী লক্ষ্য। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, গণভোট আসতে যাচ্ছে। মানে এখন বিএনপি যতই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে নালিশ করে বলুক না কেন যে জামায়াতে ইসলামী, এনসিপি আর ডক্টর ইউনূসের সরকার একসাথে হয়ে গেছে, তাদের যে টু শব্দ করবার উপায় থাকবে না তার প্রমাণ হচ্ছে তারেক রহমান কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেন নাই। দেখেন, তারেক রহমান এক দফাই কিছু কথা বলা শুরু করেছিলেন সেই মে মাসে। তিনি দাবি করেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের দাবি যখন তুঙ্গে উঠিয়েছিল বিএনপি, তখন মানে তারেক রহমান বলে যখন জনসভায় ঘোষণা দিয়ে দিলেন ভার্চুয়ালি যোগ দিয়ে যে আপনারা সকলে প্রস্তুত হন, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, তখন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে লন্ডনে উপস্থিত হলেন এবং আমি এখন পর্যন্ত জানি না কি বড়ি বা কি বটিকা তিনি তারেক রহমানকে দিয়ে এলেন। সাথে সাথে তো তিনি ডিসেম্বর থেকে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নেওয়ার ব্যবস্থা করে ফেললেনই বটে। আসলে ফেব্রুয়ারিতে নিয়ে তিনি এটা বুঝলেন যে এমন বটিকা তার হাতে আছে যে বটিকা প্রয়োগ করলে ফেব্রুয়ারিতে কেন, আজীবনে কখনো বিএনপি তার সঙ্গে আর জেদাজেদি করতে আসবে না। সেটা বুঝেছেন বলেই এ দফায়ও বিএনপি শুরু থেকে বলেছে যে নির্বাচনের আগে কোনো গণভোট না। বিএনপি শুরুতে বলেছে কিসের গণভোট, একমাত্র যে নির্বাচন নিয়ে কথা হতে পারে, যে ভোট নিয়ে কথা হতে পারে সেটা জাতীয় সংসদ নির্বাচন। তারপর এক পর্যায়ে গণভোটে রাজি হয়েছে। এর মধ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনিও মির্জা ফখরুলকে এক দফা ডেকে পাঠিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপি দু তরফেই যেহেতু এই চাপ খুবই জোরালো ছিল যে গণভোট হতেই হবে, না হলে এই সংবিধানের এই সংস্কার কমিশনে যে আলোচনা সেটা কি করে সাংবিধানিক ভিত্তি পাবে। বিএনপি কিন্তু বরাবর বলে আসছিল ঐকমত্য কমিশনের সভায় যে গণভোট যদি হয়ও সেটা যেন নির্বাচনের দিন ভোটের তারিখেই হয়। হঠাৎ করেই এই আলী রিয়াজ যখন বললেন গণভোটের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বা সরকারকে, তখন দেখা গেল যে জামায়াতে ইসলামী আবারও এতটাই গুরুত্ব দিয়ে এখন বলছে যে নভেম্বরেই হতে হবে গণভোট, যে তারা বলছে প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে। আরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের কথা তো এটাই, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এত তাড়াহুড়ার কি আছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি তারাও তো বরাবর বলে আসছে যে নির্বাচন তো এই সরকারের একমাত্র লক্ষ্য নয়, বিচার আছে, সংস্কার আছে, আরো অনেক কিছু করবার আছে, কাজে নির্বাচন নিয়ে অস্থিরতার তো কিছু নাই। এবং নির্বাচন নিয়ে অস্থিরতার জন্য জামায়াতে
ইসলামী আর এনসিপি তো বরাবরই বিএনপিকে দায়ী করে এসেছে। কাজেই এখন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বেয়াদব, শিষ্টাচার বহির্ভূত, মাথা গরম তরুণ নেতা বলছেন বটে, কিন্তু তিনি একটা মোক্ষম কথা বলেছেন। তিনি বলেছেন যে কবুল বলে ফেলার পর এখন তো বিএনপির এই জুলাই সনদ থেকে সরে দাঁড়ানোর কোনো উপায় নাই। তিনি মনে করাচ্ছেন যে জুলাই সনদ না দেখে টেকে যে আপনারা স্বাক্ষর করে ফেলেছেন, এখন এর কাফফারা দিন। কারণ মনে রাখবেন, জুলাই সনদ স্বাক্ষর করতে যখন দৌড়ে দৌড়ে 17ই অক্টোবর সংসদে গিয়ে হাজির হলেন, দক্ষিণ প্লাজার সেই মহা সমাবেশে গিয়ে, জনসংখ্যার দিক থেকে সমাবেশ না, মঞ্চটা বিরাট ছিল, তো সেই বিরাট মঞ্চে গিয়ে হাজির হয়ে সালাউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম আলমগীর ছাতা ধরে রইলেন ইউনূসের মাথার ওপরে। তখন বিএনপি আসলে কি ভেবেছিল? বিএনপি তো কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে কোনো পরিষ্কার আইডিয়া ছাড়াই সত্যি সত্যি স্বাক্ষর করে এসেছে। কাজেই এখন এই তরুণ নেতা যা বলছেন তা তো ঠিক বটেই। এখন তো তাদের বুঝতেই পারার কথা যে তারা না বুঝে এই সনদ স্বাক্ষর করেছেন। কিন্তু মনে করে দেখেন, তখন বিএনপি কি ভীষণ উৎসাহী। বিএনপি তখন পাল্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলছেন যে এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদ, এত বড় একটা ঐতিহাসিক সনদ, ওরা ডিস্টার্ব করছে। এবং কারা ডিস্টার্ব করছে আর জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় সেটা নাকি তারা লক্ষ্য রাখছেন। বিএনপি সত্যি ভেবেছিল জুলাই সনদ জাতীয় নির্বাচনের পথে হাঁটার সনদ। এখন পরিষ্কার বুঝে গেছে জুলাই সনদ হচ্ছে গণভোট আনার সনদ। জামায়াতে ইসলামীর ডেডলাইন দিয়ে দিয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে হয় বৃহস্পতিবার রাতে গণভোটের আদেশ জারি করতে হবে সরকারকে, না হলে শুক্রবারের মধ্যে করতে হবে। তিনি বলেছেন কেন? রাতে তো অনেক আদেশ জারি হয়েছে, তাহলে গণভোটের আদেশ জারি হতে পারবে না কেন? এবং সৈয়দ মোহাম্মদ তাহেরের কথা হচ্ছে পিআর পদ্ধতি সহ অনেক বিষয়ে তারা স্যাক্রিফাইস করেছেন বিএনপির জন্য, এখন তো তারা আর বিএনপির জন্য স্যাক্রিফাইস করবেন না। আর দেখেন, এই সাংবিধানিক ভিত্তি তাদের চাই জুলাই সনদের। সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু এটা নতুন কথা বলছেন না। তিনি এর আগে ঐকমত্য কমিশনে বলে এসেছিলেন যদি সাংবিধানিক ভিত্তি না দেন তাহলে আমি মামলা করব ঐকমত্য কমিশনের বিরুদ্ধে। কারণ কেন ঐকমত্য কমিশন তাহলে আমাদের এত সময় নষ্ট করলো। এখন ডেডলাইন বেঁধে দিয়েছে জামায়াতে ইসলামী। সৈয়দ মোহাম্মদ তাহের ছোটখাটো কোনো নেতা নন, কিংবা জাতীয় নাগরিক পার্টি মার্কা কোনো দল নয় যে যাদের জনগণ জোটাতে শেষ পর্যন্ত জনবল জনশক্তি প্রদর্শন করতে অসুবিধা হবে। জামায়াতে ইসলামী বলে দিয়েছে সরকারকে গণভোট আদেশ জারি করতেই হবে শুক্রবারের মধ্যে। এখন এই অবস্থায় আসিফ নজরুল ছোট প্রধান উপদেষ্টা, এই কদিন আগে জাতীয় নাগরিক পার্টির এক নেতা পরিষ্কার জানিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে নাকি এই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, উনিই প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এর আগেও কয়েক দফায় এমন খবর বিভিন্ন সূত্রে বেরিয়ে এসেছিল বটে। কাজেই এই যে বাংলাদেশের ছোট প্রধান উপদেষ্টা আসিফ নজরুল, তিনি তখন বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আসিফ নজরুল, ডক্টর ইউনূস সবাই আসল বড়ি বুঝে গেছেন। দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে তো জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বড়ি তো উনিও খেয়েছেন। কাজেই এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত দেবেন তা তো সবাইকেই মানতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি কিন্তু বলেন নাই যে দ্রুতই গণভোট হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি বলেছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন। গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব, আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন, পার্টিকুলার কেউ নেবেন না, প্রধান উপদেষ্টা নিচ্ছেন। যেই সিদ্ধান্ত এতদিন প্রায় বছর খানেক ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সভায় বসলো, সিদ্ধান্ত নিতে পারলো না। এখন হেড স্যার ঠিক করেছেন যে
এসব ছাত্রদের কথা তিনি আর শুনবেন না, তিনি যা বলে দিবেন সেটাই আপনাদের সবাইকে মেনে নিতে হবে। এবং আসিফ নজরুল বলেছেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখেন জুলাই সনদের যে জাতীয় ঐকমত্য কমিশন, তারা তো সুপারিশই করে দিয়েছে, যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে। এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে, জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে, এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিএনপি তো এখানে একা, বিএনপি তো একা পড়ে গেছে। বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল, যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত এনে বুলেট প্রুফ গাড়িতে ওঠাতে পারেন। কিন্তু জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা প্রয়োজন নাই। কিংবা সত্যি কথা ভাবুন তো, যে এই যে বিএনপি যখন ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হলো, তখন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি আসলে কি বড়ি খেয়ে বা তাকে আসলে কি বুঝ দিয়ে বা কি আশ্বাস দিয়ে বা কি ভয় দেখিয়ে এই কথাটা বলা হয়েছিল যে নির্বাচন আরো 2 মাস পেছাতে রাজি হতে হবে? আপনাদের কি মনে আছে সে সময় মে মাসে যখন উত্তেজনা বেশ তুঙ্গে, তখন ঈদের সাক্ষাতের নামে খালেদা জিয়া মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যদের ডেকে ধমকে দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে যাতে সম্পর্কটা কিছুতেই খারাপ না করা হয়। কারণ মনে রাখতে হবে, ডক্টর ইউনূসের সঙ্গে সুসম্পর্কের ওপর বিএনপি দল হিসেবে বিএনপির নেতারা কে কেমন থাকবেন তা নির্ভর করছে। মানে এখন একটা ভাগাভাগির সরকার চলছে, সেই ভাগাভাগির সরকার থেকে কেউই ছিটকে পড়তে চান না, সেটা তো আমি আপনাদের সব সময় বলেছি। কারণ আসিফ নজরুলও কিন্তু ধমকে বলেছেন যে আপনারা যদি এরকম ভূমিকা নেন তাহলে সরকার কি করবে তা কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। এতদিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে। মানে এখন কি 2-1টা দলকে উনি ছিটকে ফেলে দেবেন? মানে বিএনপি বেয়াদবি করছে, বিএনপি ডিস্টার্ব করছে, বিএনপিকে দূরে ঠেলে দেবেন? বিএনপি কি এই দূরে ঠেলে দেওয়ার রিস্ক সহ্য করতে পারবে? এই ঝুঁকি সহ্য করতে পারবে? আপনারা লক্ষ্য করেছেন কিনা, বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, মানে তারেক রহমান যে তরুণ তুর্কি দল তার বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তৈরি করেছিলেন, তার একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। সেই এহসানুল হক মিলনকে হঠাৎ করে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কিন্তু বৃহস্পতিবার আটকে ফেরত পাঠিয়েছে এবং বলেছেন যে তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই। মানে ভাবুন তো, বিএনপির একজন নেতা, বিএনপির একজন সাবেক মন্ত্রীকে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই বলে বাড়িতে ফেরত পাঠিয়ে দিল। বিএনপি নেতারা কি এরকম একটা ঝুঁকির মধ্যে জীবন যাপন করতে চাইবেন ইউনূস সরকারের আমলে? যে এই সরকারের আমল কত লম্বা হবে, তার মেয়াদ কতদিন পর্যন্ত, কিছুই নিশ্চিত নাই। খালেদা জিয়া কি চাইবেন তিনি যে নিরাপদে আরামে নীরবে, খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একেবারে নীরবে, নিজ বাড়িতে অবস্থান করছেন, সেই পরিস্থিতিটা কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হোক? খালেদা জিয়া কি চাইবেন তার পুত্র তারেক রহমানের দেশে ফেরার সামান্যতম যে সম্ভাবনাটুকু আছে, সেই সম্ভাবনাটুকুও তো আসলে ইউনূস সরকারের উপর নির্ভর করছে। ইউনূস সরকারই হয়তো কখনো ব্যবস্থা করে দিতে পারেন, যে ব্যবস্থায়, যে অনুগ্রহে তার ছেলে ফিরতে পারেন, সেই ব্যবস্থা, সেই অনুগ্রহ সম্পূর্ণ তো ঠেকিয়ে দেবেন, কিংবা কোনো মামলা সক্রিয় করে তারেক রহমানের আগামী নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করে দেবেন, রুদ্ধ করে দেবেন। তারেক রহমানের যে দলের ওপর নেতৃত্ব, সেই নেতৃত্বটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন, এমন কোনো ঝুঁকি কি আসলে বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া কেউ নিতে পারে? কাজেই ঘটনা ঘটবে খুব স্বাভাবিক। প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, তিনি গণভোটের একটা আদেশ জারি করবেন, আর তার আগে বা পরে যমুনায় সকল রাজনৈতিক দলকে ডাকবেন, আর রাজনৈতিক দলগুলোকে ডেকে বলবেন এরকম সংকটের অবস্থায় আপনারা যদি বিবাদ করেন তাহলে তো ফ্যাসিবাদ চলে আসবে।